तेरे इश्क पे तेरे वक्त पे बस हक है एक मेरा, तेरी रूह पे तेरे जिस्म पे बस हक है एक मेरा, बस हक है एक मेरा, बस हक है एक मेरा। রোকসানা নিষ্পলক চেয়ে চেয়ে মেয়ের হাস্যোজ্জ্বল মুখখানা দেখছিলেন। এই তো সেদিনও বদ্ধ রুমে সার্থকে চাই বলে কেমন কান্নাকাটি করলো, আর আজ পাওয়ার পরে দেখো কি সুন্দর হাসছে। তক্ষুনি জামিল কানের কাছে এসে বড় মধুর সুরে ডাকলো। আন্টি, রোকসানা নড়ে উঠলেন, তাকালেন ফিরে। জি। পার্টি খুব বোরিং লাগছে। এই সাউন্ড সিস্টেমের মিউজিকে পোষাচ্ছে না। তারপরে দুটো বিয়ের অ্যানাউন্সমেন্ট হলো, একটা কাপল ডান্স হবে না? কেন হবে না বেটা, অফকোর্স হবে। আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমার ননাস খুব ব্যাকডেটেড, তো ওরা এসব পছন্দ করে না। বাট নো ওয়ারিস, আমি কিন্তু একদম ওরকম নই। দাঁড়াও, তুমি দাঁড়াও একটু। রোকসানা তড়িঘড়ি করে পা চালালেন। কাপল ডান্সের কথা উঠতেই পার্টিতে শোরগোল পড়ে গেল। চোখের পলকে পাল্টে গেল লাইটের রং। শওকত বললেন, বড়রা তাহলে বসি কথাও, আমরা আমাদের কথা বলি, বাচ্চারা এনজয় করুক। বাকিরা তাল মিলালো। নাসির ডাকলেন, সবাই এই দিকটায় আমার সাথে আসুন। জামিল গলা তুলে বলল। কোন কোন কাপল ডান্স করবেন? কাইন্ডলি ফোকাস পয়েন্টে পার্টনার নিয়ে আসবেন। আইরিন সাথে সাথে স্বার্থর দিকে হাত বাড়ালো, বলল, প্লিজ। স্বার্থ আর চোখে তুষিকে দেখল তখন। মেয়েটার ব্যাকুল চোখ এদিকে, উৎকণ্ঠায় গলার শিরা ভেসে আছে। Yeah, sure. ও দুর্বোধ্য এসে ধরল হাতটা। ততক্ষণে ডান্স ফ্লোরে আরো কজন কাপড় ভিড়েছে। আইরিন স্বার্থ সেখানে এসেই দাঁড়ালো। ইউষা রেগে রেগে বলল, ভাইয়ার রং তামাশা দেখলে না গা জ্বলে যায়। বিয়ে করছে করছে আবার তোমাকে দেখিয়ে দেখিয়ে নাচছে। ও তোমারও উচিত অয়ন ভাইয়াকে নিয়ে নাচা। তোমার অয়ন ভাইকে নিয়ে তুমি নাচো। ইউষা কাষ্ঠ হেসে বলল, সেই ভাগ্য যদি আমার হতো আমি কি তোমায় বলতাম বলো? ভাগ্য মাঝে মাঝে নিজেরও বদলাতে হয়। তাহলে তুমি কেন পারলে না তুষি? তুষির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মলিন হেসে বলল, কিন্তু আমি তোমার মতো নিজের ভালোবাসা অন্যকে জোর করে দিতে চাইনি, আমারটা নিজেই চলে গেছে। তাও আমাদের অনেক মিল। এই যে ভাইয়াও তোমাকে ভালোবাসে না, অয়ন ভাইও আমাকে ভালোবাসে না। একটা মেয়ের জন্য এই ব্যাপারটা বোধ হয় সবচেয়ে অসম্মানের, কিন্তু আমাদের জন্য সম্মানের কি জানো? সেই ভালোবাসার প্রস্থান আমরা হাসি মুখে দেখছি। অন্তত পাওয়ার জন্য ভিক্ষে চাইতে যাচ্ছি না। তুষি ঢোক গিলল, বিরস মুখে ভাবল, আমি কি আদৌ হাসি মুখে পারছি মেনে নিতে? পারছি না তো। আমার এই চোখ দুটো আর শূন্য বুকটা জানে প্রতিনিয়ত আমি কতখানি হাহাকারে মরি, কতটা কষ্টে আমার হৃদয় ছিঁড়ে যায়। আমি ওনাকে আইরিনের পাশে মেনে নিতে পারি না, এখনো পারছি না। কিন্তু আমাকে চেয়ে থাকতে হবে, দেখতে হবে ওদের, না হলে উনি ভাববেন আমি দুর্বল। আমি ওনার কাছে দুর্বল হতে চাই না ইউষা, তাতে ভেতর ভেতর মরে গেলেও না। জামিল এসে অয়নের কাঁধে হাত রাখলো। অয়ন ভাই, ফোন তাড়াতাড়ি পকেটে ভরে তাকালো সে। জি। এখানে এসে এত কি কথা ফোনে? ডক্টর হলে যা হয়, যখন তখন ইমার্জেন্সি। মাথা নাড়ল জামিল। তা তোমার হবু বউ নিয়ে নাচবে না? অয়ন ফোঁস করে শ্বাস ফেলে বলল, ও বোধহয় এইসব পছন্দ করে না। আরে বোকা, পছন্দ দিয়ে কি করবে? টেনে নিয়ে যেতে হয়। এই সুযোগ, এসব গান ফান বাদ দিয়ে নিজে গাও আর তালে তালে দোলাও। ইমপ্রেস না হয়ে যাবে কোথায়? চেষ্টা করবো বল। অফকোর্স, যাও যাও। অয়নকে ঠেলে পাঠিয়ে জামিল ক্রুর হেসে জুসে চুমুক দিল। বিড়বিড় করে বলল, স্বার্থ রে, তোর পেছনে পেট্রোল ঢেলে দিলাম। এবার শুধু আগুন লেগে তোর ইগোর লেজটা পুড়ে যাওয়ার পালা। অয়ন এলো ঠিকই, কিন্তু উসখুস করে পাশে দাঁড়িয়ে রইল। ডান্সের কথা বললে তুষি আবার রেগে মেগে কিছু বলে দেয় কিনা। মাথা চুলকালো ছেলেটা। তক্ষুনি জামিল এসে বলল, তুষি, আমার সাথে ডান্স করবে? আমি না না, আমি এসব পারি না। জামিল সাথে সাথে হাতটা ঘুরিয়ে দিল ইউষার দিকে। তাহলে তুমি? আমি তো। জামিল পুরোটা বলতে দেয় না, খুব অধিকার বোধ নিয়ে হাতে টান মারে। আরে এসো তো। ইউষা কিছু বলতেই পারল না, হিমশিম খেলেও চলল সাথে সাথে।
ব্যাপারটাই বুকে বল পেল অয়ন। এসে দাঁড়ালো ওর সামনে, মৃদু স্বরে বলল। তুষি, উইল ইউ? তুষি এক পল ওর পেতে রাখা হাতটায় তাকালো, পরপর তাকালো অদূরের স্বার্থদের দিকে। মেয়ে নিয়ে নাচলেও স্বার্থর শুকনো চাউনি বারবার এদিকেই ঘুরছে। এবার তুষি মানা করলো না, মুচকি হেসে হাত ধরলো। অয়নের মনে হলো পৃথিবী জিতে গেছে সে। চটপট ওকে নিয়ে ডান্স ফ্লোরে ছুটে এলো ছেলেটা। অমনি স্বার্থ মাথা সোজা করে ফেললো। অয়ন তুষিকে কাছে আনলো। অস্বস্তির ছোবলে নীল হয়ে গেল মেয়েটা। অয়ন নিজের কাঁধে ওর হাত রেখে বলল। তুমি শুধু আমার চোখের দিকে তাকাও, তাহলেই হবে। চোখের দিকে তাকালে নাচতে পারা যায়? হাসলো অয়ন। দেখোই না, যেতেও পারে। কি কথা বলছে ওরা? আইরিন কপাল কুঁচকে বলল। কারা? ছাত্রর ছটফটে চাউনি নেমে এলো। ঘাড় শিথিল করে গম্ভীর মুখে বলল। কিছু না। আপনি ডান্সে কনসেন্ট্রেশন দিচ্ছেন না? যতটুকু দিচ্ছি তোমার জন্য এটাই যথেষ্ট। আইরিন আর কিছু বলল না। পুরো জায়গা জুড়ে মোট 10টা কাপড় নাচছে। চারপাশে সব আলো নিভিয়ে শুধু আলো জ্বলছে এখানে। আইরিনের হঠাৎ খেয়াল পড়ল ওদের পাশেই নাচছে তুষি। অমনি ইচ্ছে করে স্বার্থর বুকের আরো ঘনিষ্ঠ হলো সে। যাক, তুষি এখানে আসায় অন্তত ওর সুবিধে হয়েছে। এবার যতবার ও স্বার্থকে ছবি জ্বলে পুড়ে খাক হবে বেচারি। কাউকে দেখিয়ে দেখিয়ে কিছু নিয়ে জ্বালানোর কি যে আনন্দ। ইউসা হঠাৎ খেয়াল করলো ওর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে জামিল। দু চোখ ছাপানো অদ্ভুত মুগ্ধতা সেখানে। মেয়েটা বিব্রত হয়, গলা ছেড়ে বলে। এভাবে কি দেখছেন ভাইয়া? মুচকে হাসলো জামিল, বলল। তোমাকে জি। না মানে লাস্ট যখন তোমাকে দেখি তুমি সম্ভবত এসএসসি ফাইনাল দিচ্ছিলে। কটা বছরের মধ্যে কত বড় হয়ে গেছো। সেই শিশু সুলভ মুখটা এখন এক পূর্ণাঙ্গ মেয়ের মতো হয়ে গেছে। এটা স্বাভাবিক, আপনিও তো কত বদলে গেছেন। ইউষা, জি। তুমি কাউকে পছন্দ করো? মেয়েটার বুক ধপ করে উঠল, তাকালো গুরুতর চোখে। কেন? এমনি জানতে চাইতে পারি না? ইউসা মাথা নুয়ে রুদ্ধ শ্বাস ফেলল। যাক, জামিল ভাই তাহলে কিছু জানে না। উনি জানলে মেজো ভাইয়াকে বলে দেবেন। তারপর এক এক করে কথা ঘুরতে ঘুরতে নিশ্চয়ই অয়ন ভাইয়েরও কানে চলে যাবে। ইউসা তা চায় না, কখনো না। বললে না তো। কি বলবো? কেউ পছন্দের আছে? ইউসা নিষ্প্রাণ নয়নে একবার পাশের অয়নকে দেখল। আগাগোড়া তুষিতেই মগ্ন যে পুরুষ। হেসে বলল। না, তেমন কিছু না। সাথে সাথে ঠোঁট ভরে হাসলো জামিল। এদিকে আইরিন আর অয়ন পিঠ বরাবর থাকায় স্বার্থ তুষি ঠিক মুখোমুখি পড়েছে। বারবার নাচের ফাঁকে ফাঁকে একে অন্যকে দেখছে দুজন। তুষির আঙ্গুলের ভাঁজে অয়নের আঙ্গুল। ওদের চারটে চোখের ওই কাছাকাছি থাকা সব মিলিয়ে স্বার্থ কেমন অস্থির হয়ে পড়ল। নিজের নাচ ফেলে গলা উঁচিয়ে উঁচিয়ে দেখে গেল ওদের। অয়নের বাহু যখনই তুষির পিঠে নামবে সজোরে আইরিনের হাত খামচে ধরল স্বার্থ। ব্যথায় মেয়েটা আর্তনাদ করে ওঠে। আহ! স্বার্থ হুঁশে এলো, তড়িঘড়ি করে সরিয়ে নিল হাতটা। ছোট করে বলল। আমি দেখিনি। অয়নের মুগ্ধ চোখ তখন তুষির উপর লেগে। এই প্রথম সে মেয়েটার এত কাছাকাছি এলো, এত ঘনিষ্ঠে থেকে দেখলো ওর মুখ। কাছ থেকে তুষি আরো বেশি সুন্দর। এই যে দুই চোখে ময়ূরের পেখমের মতো ঘন কালো পাপড়ি, দূর থেকে বোঝা যায় না এদের। এই যে এসির হাওয়ায় ভরা থাকা ক্লাবেও তুষির নাকের ডগায় ফোটা ফোটা ঘাম, এইসবও তো কাছে না এলে দেখতে পারতো না অয়ন। আজকের এই মিলন মেলার তোড়ে বিমোহের খেয়ে হারিয়ে ফেললো ছেলেটা। বাম হাতটা তুলে তুষির গালে রাখতে গেল। মেয়েটা ঝট করে ঠেলে দিয়ে বলল। কি করছেন? অয়নের কণ্ঠে মাদকতার সুর। তোমাকে আজ কি যে সুন্দর লাগছে তুষি, মনে হচ্ছে আকাশ থেকে সাদা পরী নেমে এলো। তুষি দীর্ঘশ্বাস ফেলল। আর এই নিষ্প্রবতায় হতাশ হলো অয়ন, বলল। মনে হচ্ছে আমি যত রোমান্টিক হব, তুমি তত আনরোমান্টিক হবে। তুষি জবাব দিল না। অয়নের কাজ ছাপিয়ে আরেকবার তাকালো ওপাশে ক্ষিপ্ত চোখে চেয়ে থাকা স্বার্থর পানে। কেন যে না চাইতেও বারবার মনোযোগ চলে যাচ্ছে ওদিকে। অয়ন ডাকলো তখনই। তুষি, ফিরল তুষি। হ্যাঁ? একটা কথা বলবো? কি? দুপল সময় নিল অয়ন। হুট করে মিউজিকের টোনের সাথে গলা মিলিয়ে গাইল। मैंने तो बस तेरी चाहत में चाहूं रे न सदा, मैंने तो बस तेरी गुर्बत में चाहूं रे न सदा, चाह भी तेरा महना हो
ना दूं जुदा। मैंने तो आज तेरी चाहत में चाहू रहे न सदा। मैंने तो बस तेरी कुर्बत में चाहू रहे न सदा। साया भी तेरा मैंने होने न दूं जुदा। मैंने तय कर लिया। গানের সাথে নাচের তাল মেলাতে তুষিকে ঘুরিয়ে দিল সে। মেয়েটা অপ্রস্তুত থাকায় হাত ছুটে গেল। তুরন্ত আইরিনকে ঠেলে সরিয়ে দিয়েই চিলের মতো ছোঁ মেরে ওকে টেনে কাছে নিয়ে এলো স্বার্থ। সঙ্গে সঙ্গে বেজে উঠল তার দরাজ গলার সুর। तेरे इश्क पे तेरे वक्त पे बस हक है एक मेरा। तेरी रूह पे तेरे जिस्म पे बस हक है एक मेरा। बस हक है एक मेरा। बस हक है एक मेरा। দিগদিশার সাথে সাথে নাচের খেয়ে হারিয়ে ফেলল আইরিন। ওদিকে স্টেপ ফলো করে বাকিরাও নিজেদের পার্টনার ছেড়ে দিল। পাল্টাপাল্টি হতে হতে আইরিন গিয়ে পড়ল জামিলের হাতে। ইউষা এসে পড়ল অয়নের কাছে। অপ্রস্তুতিতে মেয়েটা থুবড়ে পড়তে গেলেই ধরফর করে বুকের সাথে আঁকড়ে ধরল অয়ন। নিস্তব্ধ চোখ তুলে চাইল ইউষা। অয়নের কাছে তারই আগমন অপ্রত্যাশিত খুব। তবে দেখল অয়ন ভাইয়ের নজর আজকেও ওর উপর নেই। সেই যে তুষি গিয়ে স্বার্থর কাছে পৌঁছেছে, সজাগ চোখে ওদিকেই চেয়ে আছে ছেলেটা। এদিকে তুষি নিজেই হকচকিয়ে গেল। চোখ বড় বড় করে স্বার্থর চতুরের ন্যায় হাসি মুখের পানে চেয়ে রইল কিছুক্ষণ। 2 সেকেন্ডের মধ্যে কি থেকে কি ঘটে গেছে ও কিচ্ছু বুঝতেই পারেনি। পরপর খেয়াল হলো ওর হাত কোথায়। স্বার্থর বুক থেকে তড়িৎ হাতটা নামিয়ে ফেলল তুষি। মুখ ঘুরিয়ে যেতে নিল সহসা বাদ সাধল সে পুরুষ। কোনো হ্যাঁচকা এক টান মেরে ফের বুকে এনে ফেলল। এত জোরে তুষের লিপস্টিক পরা ঠোঁট দুটো একদম শার্ট পেরিয়ে স্বার্থর নগ্ন বক্ষ ভাগে ঢুকে গেল অমনি। টকটকে আস্ত ঠোঁটের ছাপ বসে গেল সেখানে। স্বার্থ খোলা বুকের দিকে দেখলো একবার। রেড ওয়াইন শেডের একটা হার্ট শেপ লিপস্টিকের চিহ্ন। তার ফর্সা ত্বকে দাগ তুলে আছে। তারপর দেখলো তুষির ভরকে যাওয়া মুখ। ভ্রু নাচিয়ে বলল, কিস মার্ক, তাও এখানে? আইরিন যেই আসতে নেবে জামিল হাত লম্বা করে আটকায়। মিস আয়োডিন, ওদিকে এখন যাওয়া যাবে না। আপনি আমার সাথে নাচুন। আমার নাম আইরিন। হোয়াট এভার, যাওয়া যাবে না, এটাই মেন পয়েন্ট। কেন যাওয়া যাবে না? পার্টনার চেঞ্জ হওয়া নাচের রুলস, আপনি ফলো করতে বাধ্য। এখন ঠিকঠাক স্টেপ রাখুন। এত বাজে পার্টনার আমি কোনোদিন দেখিনি। আইরিন আঙ্গুল তুলে বলল, শুনুন, আমি অনেক ভালো নাচি, ওকে? তাহলে স্টেপ মেলাচ্ছেন না কেন? আইরিন অনিচ্ছায় নাচে মনোযোগ দিল। ইচ্ছে ঠেসে ঠুসে ঘুরল শামিলের সাথে। নাচে মন না থাকলে আমার হাতটা ছাড়ো অয়ন ভাই। নড়ে উঠল অয়ন। না আমি ঠিক আছে। সেটা আমি দেখতেই পাচ্ছি। ইউষা, তুই আজকাল বড়দের মতো হাবভাব করছিস, চুপচাপ নাচ। অয়ন কপাল কুচকি উষাকে ঘোরালো। তারপর নিয়ে এলো কাছে। অথচ মেয়েটার ভিতর তোলপাড় উঠে গেল অয়নের এত কাছাকাছি আসায়। সেই চেপে রাখা বুকের ব্যথা, ঢেকে থাকা অনুভূতি বর্ষার নেই মেঘ বেয়ে ঝরে পড়ল আবার। অয়নের তপ্ত শ্বাস মুখে এসে লাগছে। বুকের সাথে কখনো শরীর মিশছে, কখনো বা পিঠ। এত কিছুর পরেও আগের মতো ও নিজেকে সামলাতে পারবে তো? তুষি নিজের হাত মোচড়ায়, ছটফটিয়ে বলে, আমি আপনার সাথে নাচবো না। নেচো না। হাঁটা ছাড়ুন। ছাড়তে হবে? সার্থক হাত উঁচিয়ে বলল। বলতে বলতে তুষির ঘাট থেকে চুলের গোছা সরিয়ে দিল সে। শিরশিরে অনুভূতিতে মেয়েটার সব জড়িয়ে গেল। কথাগুলো বেজে বেজে এলো। এখানে হাত দেবেন না। স্বার্থ ঠোঁটের কোণ তুলে হেসে বলল, যেহেতু আমার কাছে এসেছো, এখন হাত ঘাড়ে দেব না, কোমরে দেব না, অন্য কোথাও দেব, আমার ব্যাপার না। তুষি কড়া চোখে তাকালো। অন্য কোথাও হাত দেব এসব কি কথা? স্বার্থ বলল, এটা কাপল ড্যান্স, এখানে রোমান্টিক ভাবে তাকাতে হয়। এরকম খেয়ে ফেলার মতো করে খাকে দেখছো তুমি? তুষি মুখ ফিরিয়ে নিল। স্বার্থ বিদ্রুপ করে বলল, সেই ঘুরে ফিরে আমার বুকে এসেই পড়েছো। তোমার উর্বি তোমাকে ধরে রাখতে পারলো না কেন? ও শরীরে ইমিউনিটি কম। আপনিও তো আপনার আইরিনকে ধরে রাখতে পারলেন না, সেও তো গিয়ে আরেক ছেলের কাছেই পড়েছে। তাই? দেখেননি মনে হয়? সময় পেলাম কোথায়? এর মাঝেই তুমি এমন ভাবে গায়ে এসে পড়লে। আমি পড়িনি, আমার কোনো ইচ্ছে নেই আপনার গায়ে পড়ার। আচ্ছা,
বলতে বলতে তুষির কোমরের বাঁকে হাত রাখলো স্বার্থ। মেয়েটার পৃথিবী শুদ্ধ টলে উঠল তাতে। কথা এঁকে বেঁকে বলল, হ্যাঁ, তাই। কথা এঁকে বেঁকে গেল, বলল কোনো রকম। ঠোঁটের কোণ বেঁকিয়ে ক্রোড় হাসলো স্বার্থ। কোমরের পেছনে আঙ্গুলে জোর বাড়াতেই তুষির শরীরটা এসে ঢুকে এলো বুকে। হতভম্ব হয়ে বলল। কি কি সব বলছেন? স্বার্থ জবাব দিল না। ঝট করে তুষিকে ঘুরিয়ে দিতেই মেয়েটার শীর্ণ পেট ধরাম করে বুকে লাগলো তার। স্বার্থ একটা হাতে তুষির কোমর থেকে সামনের দিকে পেঁচালো, আরেক হাতে গলার নিচ পেঁচিয়ে ধরলো। পরপর ঘাট থেকে চুলের গোছা সরিয়ে রাখলো অন্য পাশে। তুষির শরীরে ঘূর্ণিঝড় বয়ে যায়, দ্রুত শ্বাস নেমে আসে বুকে। স্বার্থ লম্বা দেহ একটু নামিয়ে এনে নাকটা ঠিক ওর গালার ভাঁজে নামালো। স্পর্শ করলো না, শুধু চুলের ছাপটাই বড় করে শ্বাস টেনে বলল, You smell like an addiction, Tushi. You smile like you are mine. স্বার্থ ফিস ফিস করে এত দ্রুত বলেছে, অনুভূতিতে বেখেয়ালি তুষি ইংরেজির কিচ্ছু বুঝতে পারেনি। তবে মানুষটার অচেনাই হাব ভাবেই গা শিউরে উঠল তার। ফিরল, আইঢাই করে বলল। কি কি বলেন? গালাগালি দিয়েছেন? স্বার্থ হেসে ফেলল। গম্ভীর মুখ মানুষটার আজকের হাসি অন্যরকম। রীতিমতো ঝিনুকের খোলস হতে ছিটকে আসা মুক্তোর মতো বেরিয়ে এলো দন্তপাটি। তুষির চোখ থমকে গেল, বুকের ভেতর কোপ পড়ল সজোরে। বিমোহ মুগ্ধতার অন্তরঙ্গ হওয়ারই দিশেহারা ভাড়াডুবিতে ফের তলিয়ে গেল সে। পরপরই মনে পড়ল আজকের সব নিষ্ঠুর সত্য। মনে পড়ল একটু আগেই আইরিনের সাথে স্বার্থর বিয়ের ঘোষণা। ওর সামনেই তার বলা আমি বিয়েতে রাজি। তারপর সেদিন ওর চোখে চোখ রেখে উগরে দেয়া সেই নিষ্ঠুর বাক্য, তোমার প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু অনুভূতির ছিটেফোঁটাও নেই। তুষির সব মোহ মুছে গেল। অন্ধকার হাহাকার মিলেমিশে এসে ঘিরে বসলো হৃদয়ে। চোখ দুটো ভিজে ছেয়ে গেল জলে। কার্নিশের উপচে আসা লুকোতে তুরন্ত ধাক্কা দিয়ে স্বার্থকে সরিয়ে দিল সে। ছেলেটা কিছু চমকে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাউনের দু মাথা দুই হাতে ধরে ছুটে যায় তুষি। বাকিদের নাচ থেমে গেল অমনি। সবাই বিভ্রান্ত নজরে চেয়ে চেয়ে দেখলো ওদের। জামিল ইশারায় ভ্রু নাচালো, জানতে চাইলো কি হয়েছে। উত্তরে চোখ বুঝে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো স্বার্থ। বলল না কিছু। অয়ন যেতে নিলেই টেনে ধরলো ইউষা। যেও না। কেন? ইউষা মনে মনে বলল, আমরা দুজন তো একই ব্যথায় মরছি অয়ন ভাই। তোমার কাছে এসে যেমন আমি ঝলসে গেলাম, তুষিও ভাইয়ার কাছে যাওয়ার একইভাবে পুড়ছিল। সেসব সইতে না পেরেই পালিয়ে গেছে হয়তো। মুখে বলল, বোধহয় ভাইয়া কিছু বলেছেন, তাতে রেগে গেছে। এখন তুমি গেলে হিতে বিপরীত হতে পারে। অয়ন বিড়বিড় করে কিছু একটা বলল। ইউষা স্পষ্ট না শুনলেও মনে হলো বলেছে। ভাইয়া, একটা ব্যবস্থা করতে হবে। তুষিকে দেখা গেল সুইমিং পুলের কাছে। মুখ ভার করে একদম পাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে সে। রেহনুমা আসতে চাইলেও তনিমা থামালেন, বললেন কিছুক্ষণ একা থাকুক। তুষি চোখের জল বারবার মুছলেও আবার গাল ভিজে যাচ্ছে। আজ একটু বেশি অবাধ্য হচ্ছে এরা। এত কেন কাঁদাচ্ছে ওকে? তুষি খোলা আসমানের দিকে বিমর্ষ মুখ তুলে চাইল। অভিযোগ করলো একরাশ অভিমান নিয়ে। আপনি কি চাইছেন বলুন তো? এমন করছেন কেন আমার সাথে? যখনই ভাবি ওনার দিকে তাকাবো না, ওনাকে নিয়ে ভাববো না, তখনই আপনি আমার সব উল্টে পাল্টে দিচ্ছেন। আজ আমি ওনার কাছে প্রচন্ড বেহায়া হয়ে গেলাম, কিন্তু আমি যে এসব চাইনি। এতকাল মানুষের কাছে চোর ছেচর বলে গালি খেয়েও আমার এতটা সম্মান হানি হয়নি যতটা ওনার কাছে এসব হাসি ঠাট্টায় আর নিজের এই বেহায়াপনায় হলো। নিজের উপর রাগে গা রিরি করছে আমার। মনে হচ্ছে জামাটা টেনে ছিঁড়ে ফেলতে। আপনি আমার সাথে কেন এমন করেন? সেই প্রথম থেকে আমার প্রতি আপনার কেন এত অসন্তুষ্টি? আমি বুঝি মানুষ হিসেবে খুব খারাপ, এতই খারাপ যাকে এক ফোঁটাও সুখ দেয়া যায় না? ও পাশ থেকে উত্তর এলো না। সৃষ্টিকর্তা জানালেন না কিছু। তারপর অনেকটা সময় কাটলো। পার্টি আবার ফিরল তার নিজের আয়োজনে। চারপাশে আগের মতো হই হুল্লোড় ছড়িয়ে গেল সবাই। যে যার মতো ব্যস্ত হয়ে পড়ল। এবার সতর্ক চোখে আশেপাশে তাকালো আইরিন। স্বার্থ ও জামিলের সাথে কথা বলছে। অয়ন ও বাপ চাচাদের সাথে ব্যস্ত। এদিকে কারোরই তেমন কোনো খেয়াল নেই। মুহূর্তে ঠোঁট টিপে এক বিশেষ উদ্দেশ্যে বেরিয়ে গেল সে। সন্তর্পণে এসে তুষির পেছনে দাঁড়ালো। ফের চারপাশটা দেখে হেঁটে যাওয়ার ভান করে কাঁধ দিয়ে এক ধাক্কা মারলো সজোরে। তুষির অন্যমনস্ক শরীরটা টাল রাখতে পারল না। জুপ করে পরনের ভারী গাউন আর 2 ইঞ্চি হিল সমেত পুলের ভেতর তলিয়ে গেল সে। ঢেউ খেলার মতো ছলকে উঠল স্বচ্ছ জল।
ঝপাত শব্দ, আর তুষির অল্প চিৎকারে সবার নজর চকিতে ঘুরে গেল এদিকে। ইউষা আর্তনাদ করে বলল, তুষি, তুষি পানিতে পড়ে গেছে বাবা, তুষি পড়ে গেছে। প্রত্যেকে হাহাকার করে ছুটে এলেন। মিনিটেই সরে পড়ল আইরিন, অথচ ঠোঁটে বিজয়ের হাসি টানতেও পারল না। দুপাশ থেকে দুটো বলিষ্ঠ যুবক দৌড়ে এসেই ঝাঁপ দিল পানিতে। হাসিটা অমনি মুছে গেল তার। তুষি সাঁতার জানতো, কিন্তু হুট করে পড়ায় নাকে মুখে পানি ঢুকে গেছে। ছটফটিয়ে হাত পা ছুটতে ছুটতে কোনো রকম মাথাটা একটু তুলল ওপরে। রেহিনুমা আত্মচিৎকার ছুড়লেন, ওই তো আমার তুষি। তুষি যে সাঁতার জানে তা তো আর কেউ জানে না, সেজন্যই ভয়ে ডরে কেঁদে ফেললেন তারা। অয়নার স্বার্থ একই সময় পানিতে নামলেও তুষি স্বার্থর কাছাকাছি ছিল। বড় বড় বাহু ফেলে সাঁতার কেটে অয়নের আগে তুষির কাছে পৌঁছালো সে। একেবারে থাবার মতো করে মেয়েটার ক্ষুদ্র শরীর টেনে কাছে নিয়ে এলো। তুষি পানি খেয়েছে, নাক মুখ বুঝে আসছে কাশিতে। তার উপর উচ্চতায় পানি অনেক গভীর হওয়ায় প্রায় মর্মর দশা। কুটির মতো একটা আশ্রয় পেতেই ধরফরিয়ে স্বার্থর গলা দুহাতে জড়িয়ে ধরল সে। চোখে মুখে এত ভয় দেখে স্বার্থ মোলায়েম কণ্ঠে বলল, আমি আছি তুষি, কিচ্ছু হবে না তোমার, আমি আছি। মেয়েটাকে পাজা কোলা করে পুল থেকে উপরে উঠে এলো সে। সাথে সাথে সবাই ছুটে গেলেন। স্বার্থ তুষিকে নিয়ে ফ্লোরে বসলো। মেয়েটা কাঁচতে কাঁচতে নাজেহাল প্রায়। রেহিনুমা কেঁদে ফেলেছেন, বাকিদেরও অস্থিরতা চিন্তায় একসা দশা। শৌকত নেই এখানে, নাসিরের সাথে কোথাও একটা গিয়েছেন। সাইফুল উৎকণ্ঠিত হয়ে বললেন, তুই পানিতে কি করে পড়লি মা? এই তো দেখলাম এখানে দাঁড়িয়েছিলি। তুষি বুকে হাত দিয়ে শ্বাস নিতে নিতে কোনো রকম বসলো। একটু সময়ের জন্যে চোখে অন্ধকার দেখেছে, দম আটকে গিয়েছে, মনে হয়েছে এক্ষুনি যেন মরে যাচ্ছে সে। দুর্বলের মতো মাথাটা মায়ের বুকে রেখে বলল, জানি না, মনে হলো কেউ ধাক্কা দিয়েছে। একটা চাপা শোরগোল শুরু হলো। কে ধাক্কা দিয়েছে প্রশ্ন সবার। তবে কথাটা শোনা মাত্রই স্বার্থর কৌতূহলী মুখ চোখ ঝিম ধরে গেল। ঘাড় ঘুরিয়ে এক পল ফিরে দেখল নিজের পিছনে, যেখানে দাঁত খিচে দাঁড়িয়েছিল আইরিন। স্বার্থ তাকাতেই ফটাফট শির দ্বারা সোজা করলো সে। রোকসানা বললেন, এখানে তোমাকে কে ধাক্কা মারবে? আজব, পা পিছলে পড়েছ কিনা সেটা বলো। এমনি পড়েছে তো হিল, এসব সামলানো কি তোমার কম্ম? সাইফুল গমগমে গলায় বললেন, তুই কি ভালো কথা জানিস না রুকসানা? দেখছিস মেয়েটার এই অবস্থা, যাকগে। রুহানামা, চলো আমরা বাড়ি যাই, আমি ভাইজানকে বলে আসছি। তুষি মায়ের বুকে লেপ্টে ছিল। ভদ্রমহিলা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মেয়েটা এখনো কেমন করে শ্বাস নিচ্ছে, দুর্বল লাগছে মনে হয়। এই অবস্থায় হেঁটে যেতে পারবে? স্বার্থ বলল। আমি নিয়ে যাচ্ছি। তুষিকে কোলে তুলতে দু হাত বাড়ালো সে। করতে গিয়ে সেই খপ করে সেই হাত চেপে ধরলো অয়ন। ভ্রু কুচকে ফিরে চাইলো স্বার্থ। ও ঠিক চোখের দিকে চেয়ে কঠোর স্বরে বলল, তুষি তো আমার হবু স্ত্রী, তাহলে আমাকেই বুঝতে দাও। তারপর স্বার্থর হাত দুটো ঝট করে ঠেলে সরিয়ে দিল অয়ন। ছেলেটা চমকায়, স্তব্ধ হয় বিস্ময়ের ঘায়ে। অয়ন আজ কোনো কিছুর কোনো তোয়াক্কা করলো না। তুষির ক্লান্ত নিস্তেজ শরীরটা তুলে নিল দু হাতে। ভাইয়ের চোখের সামনে দিয়েই বুক চিতিয়ে উঠে দাঁড়ালো। একটা বিজয়ের শুকনো হাসি ঠোঁটে মেখে পা বাড়ালো সদরের দিকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেই প্রস্থান পথে চেয়ে রইল স্বার্থ। ইউষা, রেহনুমা, তনিমা, মিন্তু সকলেই চললেন তুষির পেছনে। চেনা জানা আরো কয়েকজন সাথে সাথে গেলেন। জটলা শেষ হলো, অথচ ওই একই জায়গায় মূর্তির মতো ঠাই বসে রইল স্বার্থ। কানের পাশে বারবার বেঁচে গেল, আমার হবু স্ত্রী, আমাকেই বুঝতে দাও। স্বার্থর স্তম্ভিত চোখ ধপ করে উঠে ভেসে থাকে চোয়ালের হাড়। কপালে শিরা ফুলিয়ে হুট করে উঠে দাঁড়ালো সে। লম্বা পায়ে হেঁটে গিয়ে জুস পারে টুল টেনে বসলো। ওয়েটার শুধালেন, কি দেব স্যার? স্বার্থ থম ধরে একটা সেলফের উপর থাকা চকচকে বোতলের দিকে চেয়ে রইল 2 সেকেন্ড। পার্টিতে নাসিরের কিছু ফরেনার বন্ধুরা এসেছেন, যাদের জন্যই এই বিশেষ ব্যবস্থা করা আজ। ও বলল, হুইস্কি কিছু মেশাবেন না, বরফও না। লোকটি ঘাড় নাড়লেন, বোতলের ছিপি খুলে উৎক গন্ধের ওই তরল সার্ভ করলেন গ্লাসে। এগিয়ে দিতেই স্বার্থ হাতের মুঠোয় তুলল। মাথার ভিতর গনগনে রাগে বেজে বেজে গেল। আমার হবু স্ত্রী তো আমাকেই বুঝতে দাও। পরপর তুষিকে ওইভাবে ছিনিয়ে নেওয়া দৃশ্যে দাঁত পিষে ধরল ছেলেটা। চট করে গোটা হুইস্কির ঝাঁঝালো তরলটুকু গলায় ঢেলে দিল স্বার্থ। না কাশলো, না একটুখানি বিকৃত হলো চেহারা।
খুব স্থির চোখে মেঝেতে রেখে বলল, আর গ্লাস। জামিল ওয়াশরুমে গিয়েছিল। শীষ বাজাতে বাজাতে এসে দেখলো পার্টি আর পার্টি নেই। চেনা জানা লোকেরা কোথায়? এর মাঝেই যে এত সব কাণ্ড ঘটে গেছে, বেচারা জানে না কিছু। হঠাৎ ওর নজর পড়লো জুস বারের দিকে। চোখ ফেটে বেরিয়ে এলো অমনি। হুড়মুড় করে সঙ্গে সঙ্গে ছুটে গেল ছেলেটা। সার্থর হাত থেকে বোতলটা টেনে ধরে বলল, আরে আরে, তুই ড্রিঙ্ক করেছিস কেন? এই স্বার্থ, এই! নিচু মাথাটা তুলে চাইলো সার্থ। চোখ দুটো অস্বাভাবিক। অক্ষে কোটে ভেসে থাকা লাল রক্ত দেখে ভরকে গেল জামিল। কি হয়েছে তোর? সার্থ দৃষ্টি আরো কঠিন হয়ে গেল। টান টান হলো শক্ত চিবুক। জামিলের চোখ গেল টেবিলের খালি গ্লাসগুলোয়। আতকে বলল, তুই তুই এতগুলো, ও মাই গড, কি করেছিস ভাই? ওয়েটার ছেলেটা পেছন থেকে বললেন, স্যার, আমি কখন থেকে বারণ করছি, উনি শুনছেনই না। এত কড়াভাবে খাচ্ছেন, তাও এত বেশি, মানে বুঝতেই পারছেন। আমি আমি দেখছি। পাথর হয়ে বসে থাকা সার্থর কাঁধ ধরে চাকালো জামিল। এই স্বার্থ, কি হয়েছে বলবি তো? এত রেগে আছিস কেন? আর অয়ন ওরা? সার্থ কাঁধ থেকে হাতটা ঝাড়া মেরে সরালো। উঠে দাঁড়ালো তড়াক করে। হেলে পড়তে নিলেই ধরতে এগিয়ে এলো জামিল। ও হাত তুলে থামায়, কড়া চোখে বলে, আমি পারবো। পরপর এলোমেলো পা টেনে টুনে হাঁটা ধরে সে। পুলের পাশ থেকে সদরের দিকে এগিয়ে যেতেই রোকসানা এগিয়ে এলেন। উদ্বেগ নিয়ে বললেন, কোথায় যাচ্ছ বেটা? ডিনার করবে না? স্বার্থ উত্তর দিল না। পাশ কাটালো এমন ভাবে যেন কানেই শুনিনি। আইরিন মায়ের পেছনে ছিল। ব্যাপারটাই বেজায় ছুটে গেল সে। ছুটে এসে পথ রোধ করে দাঁড়ালো ওর। ভীষণ রেগে বলল, আপনি এভাবে মাঝপথে চলে যেতে পারেন না, এটা কিন্তু কথা ছিল না সাত্তু ভাই। স্বার্থ কানে নেয় না। উল্টে উচ্ছিষ্টের ন্যায় পথ থেকে ঠেলে সরিয়ে দিল ওকে। কিন্তু সেই সরানোর তোর এত জোরালো, একেবারে উড়ো পাতার মতো পাশের ওই পুলের ভেতর ছিটকে পড়ে গেল আইরিন। রোকসানা চেঁচিয়ে উঠল, ও মাই গড! বলে চিৎকার করে উঠলেন। জামিলের জিভ বেরিয়ে এলো দুহাত। আরেক চোট বিস্ময়ে ভরকে গেল সবাই। অথচ কোনো দিক না চেয়েই সোজা বেরিয়ে গেল স্বার্থ। ফুসতে ফুসতে গিয়ে বসলো গাড়িতে। ইঞ্জিন চালু করার মাঝেই জামিল ছুটে আসে। জানালায় ঝুঁকে শুধায়, তুই এভাবে যাচ্ছিসটা কোথায়? ছেলেটা গাড়ি ছুটালো। হুইল ঘোরাতে ঘোরাতে দুটো বাক্য ছুড়ে দিল। বোঝাপড়া করতে। তারপর চোখের সামনে থেকে সাপের গতিতে ধেয়ে গেল গাড়িটা। জামিল বিড়বিড় করে বলল, বোঝাপড়া? এই রাত নিয়ে? গেল, সব গেল আজ। রাত আনুমানিক 1:30 বাজে। সৈয়দ ভবন মোড় নিয়েছে ঘুমন্তপুরীতে। সারা বাড়ির লাইট বন্ধ। কেবল বসার ঘরে একটা নিভু নিভু ডিম বাতি চলছে। তুষি ক্লান্ত শরীরে বিছানায় শুয়েছিল। এই আধ ঘন্টা মতো হবে ওর ঘর থেকে সবাই বেরিয়ে গেছে। কিন্তু মা, ইউষা, দাদি সবাই খুব করে চাইছিল কেউ একজন এখানে ঘুমোবে। তুষি রাখলো না। অনেক জোরাজোরি করে যার যার ঘরে পাঠিয়ে দিল তাকে। আজকের রাতটা যে ওর খুব করে একা থাকা দরকার। একটু মন ভরে বুক ভিজিয়ে কাঁদা দরকার। দরকার ওর বিধ্বস্ত মনে একটু জোর আনা। প্রতিটা রাতের মতো ওর নীরব হাহাকারগুলোকে শুধু মিশিয়ে দেয়া বালিশে। এসবে তুষি আর কাউকে সাক্ষী রাখতে পারে না। কাউকে না। গায়ের কম্বল সরিয়ে অবসন্ন চিত্তে উঠে বসলো মেয়েটা। সেই যে পার্টি থেকে ফিরেছে, এখনো ফ্রেশ হয়নি। মা কত বললেন তাও জেদ করে ড্রেসটা অবধি খোলেনি। গায়েই শুকিয়ে গেছে। শরীরে জোর নেই, মনের জোর নেই আরো আগে। একটা বড় শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো তুষি। ঘরের আলো বন্ধ। ছোট জানালা ছাপিয়ে ঠিকরে আসা আলোতেই যা বোঝা যায় একটু। কিন্তু তুষির অন্ধকারে হাঁটার অভ্যেস আছে। বস্তিতে কত হাঁটতো। আবার এই ঘরে তো প্রথম দিকে বাল্বই ছিল না। সুইচ বোর্ড দরজার পাশে। তুষির ইচ্ছে হলো না গিয়ে লাইট জ্বালাতে। ওই অন্ধকারে নরম পায়ে ড্রেসিং টেবিল অবধি এলো। কানের দুল, নেকলেস, ব্রেসলেট, সব অর্নামেন্টস একে একে হাতড়ে হাতড়ে খুলে রাখলো তার উপর। যখন গাউনের চেইনটা পিঠ থেকে টেনে কোমর অবধি নামালো, সঙ্গে সঙ্গে ধ্রিম করে ঘরের দরজা ঠেলে ভেতরে এলো কেউ একজন। নিস্তব্ধ ঘরে ওই হঠাৎ শব্দ শোনালো চিৎকারের মতো। চমকে ফিরল তুষি। কালো মতো একটা বিশাল দীর্ঘদেহী অবয়ব চোখাট মারিয়ে ঘরে ঢুকেছে। মেঝেতে কেমন মশমশ করে উঠল তার পা ফেলার আওয়াজ। তুষি দৃষ্টিজোড়া ছলকায়। এই হাঁটার ধরন সে চেনে। উনি এসেছেন। কিন্তু উনি কি করে আসবেন? উনি তো বাড়িতে নেই। আর দরজা চাপানো ছিল। ও তো মাকে বলেছিল লক টিপে দিতে, দেননি। তুষি ধরফুরিয়ে গাউনের চেইন হাতালো। আঙ্গুলে বাতলো একটু, টানলো কিন্তু উপরে তুলতে পারল না। তক্ষুনি সুইচ টেপার শব্দ হলো। আলোতে আলোতে মেখে গেল গোটা ঘর। সে পূর্ণ সফেদ প্রভায়
স্বার্থর লাল টকটকে চোখ দুটো দেখে ছ্যাদ করে উঠল তুষির বুক। ঝড়ের মতো জমে গেল মেয়েটা। নিস্তব্ধ হয়ে বলল, আপনি? স্বার্থ উত্তর দিল না, উল্টো ঘুরে দরজার ছিটকিনি তুলে দিল। তুষি দ্বিতীয়বার চমকায়, অবাক হয়, এগিয়ে আসে দ্রুত। এ কি, দরজা বন্ধ করলেন কেন? বলতে বলতে দরজা খুলতে এক হাত বাড়ালো। দুম করে সেই হাত কেড়ে নিয়ে মুঠোয় চেপে ধরল স্বার্থ। তুষি ভরকে গেল কিছু। ঠিক করে তাকানোর আগেই ধরে রাখা হাতটা ঘুরিয়েই ওকে দরজার কাঠের সাথে চেপে ধরল ছেলেটা। শীর্ণ পিঠের সাথে শক্ত কাঠের সংঘর্ষ, সঙ্গে এক ঝটকা হিসিসের শ্বাস মুখে এসে লাগতেই ভরকে গেল মেয়েটা। ভয়ার্ত চোখ মেলে স্বার্থর মুখ পানে চেয়ে রইল সে। স্বার্থর ফর্সা চেহারার ক্ষিপ্ত নাজেহাল দশা, কেমন অদ্ভুত হারহীন চাউনি। তুষির বুক কেঁপে উঠে, ভয়ে ভয়ে বলে, এমন এমন কেন করছেন? স্বার্থ যতটা রুষ্ট চোখে চেয়েছিল মুখ খুলল ততদিক শান্ত গলায়। অয়নকে তুমি বিয়ে করবে না। অমনি অ্যালকোহলের উৎকোক গন্ধে তুষির চেহারা কুঁচকে গেল। অবাক হয়ে বলল, আপনি কি মদ খেয়েছেন? এত বাজে গন্ধ কিসের? স্বার্থ চটে গেল, হাতের কবজিতে আঙ্গুল দাবিয়ে বলল, আমি কি বলেছি তুমি শুনেছ? তুমি অয়নকে বিয়ে করবে না। ওই পোক্ত বাঁধনে ব্যথা পেল তুষি, হাত ছাড়াতে মোচড়ালো একটু। লাগছে আমার, সবসময় সব ভালো লাগে না আমার। আপনি কি আমার শরীরটাকে মগের মুলুক পেয়েছেন? যখন ইচ্ছে হবে তেড়ে আসবেন, গায়ের জোর দেখাবেন, এসব আপনার একটা স্বভাব হয়ে গেছে, তাই না? হাতটা ছাড়ুন। স্বার্থ দাঁত খিচে বলল, একদম তেজ দেখাবে না। আমি যা বলছি তুমি সেটাই করবে। ইউ হ্যাভ টু ডু ইট। কাল সকালে বাড়ির সবাইকে বলে দেবে তুমি অন্য কাউকে বিয়ে করবে না। আপনার কথা মতো হবে নাকি সব? আপনি কি ভাবেন নিজেকে? মদ গিলছেন আজকাল, হ্যাঁ? আর এত রাতে এসব ফালতু জিনিস খেয়ে আমার ঘরে কেন ঢুকেছেন আপনি? কোনো লজ্জা নেই আপনার, না? ছাড়ুন তো। তুষি সজোরে হাত ছাড়া মারল। স্বার্থ ছেড়েও দিল এবার। মেয়েটা ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করলো, কখন কি করে কি বলে নিজেই জানে না। আপনার মতো মাতালের সাথে এক ঘরে আমি থাকবো না, যত সব। তুষি উল্টো ঘুরে ছিটকিনি নামাতে হাত তুলল। অমনি সরু কোমর পেঁচিয়ে ধরেই পাশের সোফার উপরে ছুঁড়ে মারল স্বার্থ। একেবারে উড়ন্ত পাতার মতো মেয়েটার ক্ষুদ্র শরীর ছিটকে এসে নরম গদির ভিতর পড়ল। তুষি হক চোকালো, ব্যথায় টনটনিয়ে উঠল পিঠের হাড়। ও পাশ থেকে ক্ষুব্ধ বাঘের মতো তেড়ে এলো স্বার্থ। তুষির দুই হাত তুলে মাথার দুই পাশে ক্রস করে চেপে ধরল সবেগে। নিজের শক্ত হাঁটুটা তুলে দিল বসে থাকা মেয়েটার কোমরের পাশে। একটা বলিষ্ঠ দেহের মাঝে আটকা পড়ে তুষির মাথা চক্কর কাটে। ছটফটিয়ে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? দিন দিন কি শুরু করেছেন আপনি? স্বার্থ চিরবির করে বলল, আমাকে ইগনোর করছিস? সৈয়দ স্বার্থ আবরারকে এত সাহস থেকে এলো তুষি? কে দিল? অয়ন? তুষি আশ্চর্য হয়ে গেল। স্বার্থ তুই তোকারি করছে। ফের হাত ধরে মোচড়ালো, শরীর এপাশ ওপাশ করলো। খুব করে চাইল নিজেকে ছুটাতে। মেয়েটার এই ব্যর্থতায় দুর্বলতায় বাঁকা হাসলো স্বার্থ। বিদ্রুপ করে বলল, স্টপ ফাইটিং বেব, ইউ কান্ট উইন এনি মোর। তুষি চোখ রাঙিয়ে বলল, আমায় ছাড়ুন, আমি কিন্তু ঘুষি মেরে দেবো। ভ্রু নাচালো স্বার্থ। আচ্ছা তাই নাকি? আগে তো আমার হাত থেকে বাঁচো, তারপর না হয় গায়ের জোর দেখাবে। বলার সাথে আরো দৃঢ়ভাবে হাত দুটো ধরে রাখলো সে। পেল কবজি জোড়া। ওই খসখসে মুঠোয় এত শক্তভাবে ধরাতে নিভে গেল তুষি। ব্যথায় কুচকে এলো চেহারা, কণ্ঠ মিয়ে পড়ল, কেন করছেন এমন? ব্যথা পাচ্ছি আমি। তাহলে বলো তুমি অয়নকে বিয়ে করবে না। কেন করব না? আমি বলেছি তাই। করবে না মানে করবে না, ব্যাস। তুষি ধৈর্য গুড়িয়ে গেল এবার। চেঁচিয়ে উঠল মৃদু স্বরে, আপনি কে? সবসময় আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার হাতের পুতুল নই। আপনি আইরিনকে বিয়ে করতে পারলে আমিও বিয়ে করব। যাকে ইচ্ছে হয় তাকে করব। তর্ক করো না বেব। তাহলে তুষি কথা টেনে নেয়, পাল্টা চোটে বলে, তাহলে কি? কি করবেন আপনি? কি করবেন? হ্যাঁ? স্বার্থ হুঙ্কার ছুড়ল দাঁত চিবিয়ে, ঠোঁট কেটে ফেলবো বেয়াদব। তাই নাকি? কাটুন দেখি, কত পারেন কাটতে, কাটো। বাকিটুকু তুষি শেষ করতে পারল না। গর্জন তুলে ছুটে আসা ঝড়ের মতো নিজের তপ্ত ঠোঁট দুটো তুষির ঠোঁটের ভাঁজে ভাঁজে গুজে দিল স্বার্থ। আকস্মিক এই ছোঁয়া, এই অপ্রত্যাশিত স্পর্শে থমকে বসলো মেয়েটা। এক লহমায় পৃথিবী শুদ্ধ বদলে গেল তার। রুর চাউনি থামলো, থামলো তার ছটফটিয়ে ছাড়াতে চাওয়া হাত। উল্টে শ্বাস প্রশ্বাস শূন্যের মতো জট পাকিয়ে ঘুরল গলার কাছে। পরপর হারানো খেয়ে ফিরল।
ঠোঁটের উপর একটা জোরে কামড় পড়তেই নিম্বু চাউনিতে চমকে উঠল তুষির। ব্যথায় হুঁশ ফিরল যেন। ততক্ষণে ওই দুটো নরম ওষ্ঠে স্বার্থ সুনামি বইয়ে দিয়েছে। চুমুর বদলে কামড়ে কামড়ে একাকার করছে সে। এক একটা ক্ষুব্ধ শ্বাসের অদলে বদলে জেদ ক্ষোভের পাহাড় ধসে মেতে উঠল স্বার্থ। অথচ এই নিদারুণ নিষ্ঠুরতায়ও তুষি নড়তে ভুলে গেছে চোখের পাতা ফেলার কথা। একটা পাথুরে মূর্তির মতো ঝিম ধরে রইল সে। কিন্তু স্বার্থ হাত দুটো ধরল, খুব জোরে ধরল। দন্ত পাটির নির্মম প্রহারে ছিঁড়ে ফেলল ঠোঁটের ত্বক। কিছুক্ষণ ইচ্ছে মতো ক্ষোভ মিটিয়ে সরে এলো সে। হিংস্র চোখে দেখল তুষির নিস্তব্ধ মুখ। মেয়েটা হাঁ করে চেয়ে আছে তখনও। স্বার্থ তাকালো ওর ঠোঁটের দিকে। দু জায়গায় কেটে রক্ত বেরিয়ে এসেছে, এক জায়গায় কালো হয়ে ফুলেছে একটু। স্বার্থ দৃষ্টিতে পৈশাচিক দম্ভ নিয়ে বলল, বলেছিলাম কাটবো, কেটেছি। তুষির সম্ভিত ফিরল না। জবাবে নিশ্চুপ ফ্যাল করে চেয়ে রইল সে। এই যে ঠোঁটের জ্বলুনি, হাত পায়ের বিবশ ভাব, এসবের ভ্রুক্ষেপ আদৌ নেই। মানুষটা ওকে চুমু খেয়েছে, ছুঁয়েছে এভাবে। কেন? কেন ছুলো? উনি না ভালোবাসেন না? ওনার না অনুভূতি নেই? উনি না আইরিনকে বিয়ে করবেন? তাহলে ওর কাছে কি? মেয়েটার এই নির্নিমেষ চেয়ে থাকা দৃষ্টিতে সার্থক খুইয়ে গেল হঠাৎ। কুঁচকে থাকা কপালের নিচে গোটানো ভ্রু ও টান টান হলো অমনি। দুজনেই চোখাচোখির দূরত্ব মাত্র 1 আঙ্গুল। একে অন্যের চোখা নাকের সাথে বোঝাপড়া বাড়ছে। নিঃশ্বাসে ঠোকাঠুকি হচ্ছে বারে বার। প্রথমবার দুজনের এই মাত্রাতিরিক্ত ঘনিষ্ঠতায় তুষির চোখের কাজল থেকে ঠোঁটের লিপস্টিক অবধি খুঁটে খুঁটে দেখল স্বার্থ। মেয়েটার তিত্তির করা পদ্ম কুড়ির ন্যায় অধর, আর মাতাল মনের নেশা বাড়িয়ে দিল আরো। চুপ করে সব রাগ পড়ে গেল। কামক এক চিহ্ন নেমে এলো চোখে। আচমকা মাথার উপর চেপে রাখা তুষির হাত দুটো ছেড়ে দিল স্বার্থ। নিজের ঠান্ডা হাত নামিয়ে এনে গুছল মেয়েটার ঘাড়ের ভেতর। খুব আবেশ নিয়ে চুলের ভাঁজে রাখতেই একটু নড়ে উঠল তুষি। হতভম্ব চোখের দৃষ্টি বদলালো, নিরেট হলো। স্বার্থ যেই ঠোঁট এগোবে, চট করে নিজের ঠোঁট সিরিয়ে নিল সে। ছেলেটা ফের রেগে গেল তাতে। দাঁত মুখ খিচে এক হাত দিয়ে তুষির থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো। তারপর বেসামাল ঢেউয়ের গতিতে আরেকবার নিজের নিটোল ওষ্ঠ মিশিয়ে দিল তুষির পুরন্ত ঠোঁটে। এক ফালি অনুভূতিতে তুষির পায়ের তলা শুদ্ধ শিরশির করে উঠল। একটু আগে বিস্ময়ে জমে রইল, এবার আর তা হলো না। বরং নিজেকে ছাড়ানোর আশায় প্রচন্ড গতিতে ছটফটিয়ে উঠল সে। চাইল না স্বার্থর ছোঁয়া। 2 হাত দিয়ে জোরসে ঠেলল ওর শরীরটা। এই চমৎকার মুহূর্তে স্বার্থ বিরক্ত হতে চাইল না। বুকের উপর থেকে ফের হাত দুটো নিয়ে তুষির মাথার উপর ক্রস করে বেঁধে রাখল সে। আর এক হাতে শক্ত করে ধরল তুষির এক কাঁধের চুল। মেয়েটার ছোটা তো দূর, 1 ফোঁটা নড়চড় অব্দি দুষ্কর হয়ে পড়ল। পেটানো শরীরের নিচে থরথরিয়ে পড়ে থাকাতে আটকে এলো দম। স্বার্থর চুমুতে এবার হিংস্রতা নেই, ভীষণ গভীর তার ছোঁয়া। এত জোরালো সেই রেশ। রীতিমতো চুমু দিতে দিতে মেয়েটাকে আধশোয়া থেকে সোফার উপর পুরোপুরি শুয়ে ফেলল সে। সম্পূর্ণ দৈহিক ভার ছেড়ে দিল তুষির ওইটুকু শরীরের মাঝে। তুষি ছাড়াতে চাইলো বাঁচতে, কিন্তু একটা জিম করা ট্রেনিং আর রোদে ঝলসে যাওয়া কর্মঠ শরীরের সাথে কুলোতে পারল না। তার 2 বছরের কুস্তির অভিজ্ঞতা অবধি কাজে দিল না আজ। বরং চুলের ভাঁজে থাকা স্বার্থর হাতটা হুট করে নেমে এলো কাঁধে। এক টানে ঘাট থেকে গাউন নামিয়ে ফেলল। উত্তাল সুনামির মতো ঠোঁট গুজে দিল গলায়। তুষি চোখ খিচে ফেলল গলায় পড়া এক একটি দাঁতের প্রহারে। যেন জোকের মতো বসে গেছে স্বার্থ। ঘাট থেকে গাউনের মাথা সরাতে সরাতে যখনই বুক অবধি নামালো, নিজের সবটুকু শক্তি দিয়ে মেয়েটা ওকে ধাক্কা মারলো জোরে। দিদি বাম, এবারেও ব্যর্থ সে। এক চুলো নড়েনি মানুষটা। তুষি অসহায় হয়ে পড়লো এবার। ঢের বুঝলো এই লোক নিজের মাঝে নেই। মদ খেয়ে নেশার তোড়ে ছুটছে ওকে, না হলে হুঁশে থাকলে ওর কাছেও তো ঘেঁষত না। তুষি হাঁপানি রোগীর মতো দ্রুত শ্বাস টানতে টানতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি 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 কিন্তু চেঁচাবো। স্বার্থ ঘাড়ের ভাঁজ থেকে ঠোঁট দুটো তুলল। উত্তরের বদলে ভীষণ শব্দ করে চুমু খেলো গালে। এই অচেনা হাব ভাবে বিমূঢ় হয়ে পড়ল তুষি। এক চোট ভূমিকম্পে কেঁপে উঠল শরীরটা। পরপরই হাত পা চালালো ছোটার তাগিদে। কপট রাগ নিয়ে বলল, আপনি আমাকে ছাড়বেন কি না? না না, স্বার্থ ঘাড়ে নাক ঘষতে ঘষতে ডাকলো। সেনরিটা। তুষি বরফের মতো জমে যায়। বুক ধুকপুক করে ওঠে। স্যানোরিটাকে? কাকে ডাকছে? কার নাম এটা? তুষি আদ্র স্বরে অনুনয় করল, আপনার মাথা ঠিক নেই, আমায় ছাড়ুন আল্লাহর দোহাই।
স্বার্থ নিজের মাঝে সত্যিই নেই। এত মিনতি কানে তো নিলই না, উল্টে মাদক দৃষ্টিতে তুষির কপাল থেকে চুল সরিয়ে কানের পিঠে রাখলো। বুকের গতিতে নিঃশ্বাস ভিজিয়ে বলল, মাই স্যানোরিটা, হোয়াই ইউ আর সো বিউটিফুল। এতটাও সুন্দর হয় না যাতে আমার মাথা ঘুরে যায়। তুষি কাঁপল। প্রচণ্ড ঝড়ে ঠকঠক করা চারা গাছের মতো কাঁপল ওর কথায়। বিটকে লোকে ডাকছে। মেয়েটার গলার স্বর বুঝে গেল আরো। সারণ, স্বাদ ছাড়ল না, তবে নিশা আর তন্দ্রায় ওর চোখ বুঝে আসছে। দু একবার চোখ দুটো বুঝলো, মিলল। পরপর মুখটা ফের গুজে রাখলো তুষির গলায়। মেয়েটা পুরোপুরি হাল ছেড়ে দিল তাতে। পরপরই টের পেল স্বার্থর ধরে রাখা হাতের বাঁধন ঢিলে হয়ে আসছে। কেমন বিড়বিড় করার মতো নড়ছে তার ঠোঁট। নিদ্রায় নেশায় একাকার হয়ে বলছে, আম সরি দোষী, আমি সেদিন ওসব বলতে চাইনি, আমার মাথা ঠিক ছিল না। ইউ নো না, তোমাকে আমি কারো পাশে সহ্য করতে পারি না। কেন তুমি অয়নের সাথে অত কথা বলো? তারপরই হাতটা ছুটে গেল। তুষির গলার খাঁজে শিথিল হলো গরম ঠোঁট। শরীরটা অবধি সম্পূর্ণ ভার নিয়ে পড়ে রইল ওর শরীরের উপর। ডোক গিলল তুষি, হাত ছোটালো। বড় শ্বাস নিতে নিতে একবার ঠেলল স্বার্থকে। দুম করে সোফা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটা। তুষি আঁতকে উঠল, বসলো ধরফরিয়ে। স্বার্থর চোখ বন্ধ, কেমন হাত পা ছড়িয়ে লেপটে গেছে ফ্লোরে। তুষি হাঁটু মুড়ে বসে, অস্থির চিত্তে ডাকে, শুনছেন? শুনছেন? কি হলো? জবাব এলো না। তুষি দিশা হারিয়ে ফেললো, কি করবে বুঝলো না। জ্ঞান হারিয়েছে না ঘুমিয়ে পড়েছে। স্বার্থর ঠোঁট দুটো নড়ল তক্ষুনি। কিছু বলছে আবারও। তুষি মাথা নুইয়ে কান পাতল ওর বুকের কাছে। শুনতে পেল গুনগুনে স্বর, স্যানোরিটা, আম সরি মাই স্যানোরিটা, আম সরি ফর এভরিথিং। তারপর একটু থামলো সে। সময় পেরোতেই বিড়বিড় করলো আরেকবার, অয়নকে বিয়ে করো না প্লিজ।